হাতে ধরি পায়ে পড়ি গো পারবে দয়া বাড়ি গো প্রাণে বেটা সোদে গো না আমাকে মারবে না চরণে দেখিয়া রাখিবে জীবনে বিদায়ের কালে হ্যালো হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবনের রঙ্গ মঞ্চ টানে না ফুলেরাও গন্ধ কেমন জানে না তারারও জ্যোৎস্না চোখে পড়ে না ফুলেরা প্রভু ভুলে দেখে না জীবনের রঙ্গ মঞ্চ টানে না ফুলেরাও গন্ধ কেমন জানে না জোছনার রৌদ্র চোখে পড়ে না ভুলে প্রভু দেখে না ওই চোখের ওই প্রবল ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়ে পালার
তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে রে, বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে রে, বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে রে, এই তো আমার দেশ। আবু সাইদ না দেশের জন্য বুকের তাজা রক্ত করলো দান, রংপুরের কৃতি সন্তান আবু সাইদ না দেশের জন্য বুকের তাজা রক্ত করলো দান, ভূপাতি হাতিয়ে সেজে নির্দেশ মতো করতে হবে রে, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে রে, এই তো আমার দেশ। শাসন হতে মুক্তি পেল রে, মুক্ত করলো বাংলাদেশের ছাত্র সমাজে, স্বৈরাচারের শাসন হতে মুক্তি পেল রে, মুক্ত করলো বাংলাদেশের ছাত্র সমাজে, ভূপাতি হারাম করিয়ে জীবন করলো সে, তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে রে, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে রে, এই তো আমার দেশ। হাতে ভোটার যত হয়ে মহাজোট, দিও সবাই ধানের শীষে একটি করে ভোট, এই সভাতে ভোটার যত হয়ে মহাজোট, দিও সবাই ধানের শীষে একটি করে ভোট, থাকবে না আর দুঃখ কষ্ট, নির্দেশ মতো করতে হবে রে, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে রে, এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ, এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে রে, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে রে, তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে রে, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে রে, এই তো আমার দেশ। সারা জীবন ধরে কত জায়গা খুঁজেছি, কোথাও পেলাম না একটি নির্জন স্থান। বেশ, এখানে বসেই আমার পূর্ণ করব 12 বছরের সাধনা। জয় শিব
শম্ভু জয় মা কালী। ওই ওই একটি নির্জন বন দেখা যাচ্ছে, হ্যাঁ আমি সেখানে গিয়ে আশ্রয় নেব। আগো ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো এই দুঃখ যন্ত্রণার হাত থেকে, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। রে নরধম, আমার ধ্যান ভঙ্গ করলি। 12 বছরের সাধনা পূর্ণ হতে বাকি ছিল একটি দিন, দিলি না আমার সাধনা পূর্ণ হতে। আমি তোকে দিলাম অভিশাপ। অভিশাপ অভিশাপ তোকে আর অভিশাপ জানা মনিবার। আজের সমস্ত সব কিছু আমার ছিল, কিন্তু ধরালে টাকা নিল। আজ আমি পথের ভিখারি, তাই তো বলছি এবার অভিশাপ তোকে আর অভিশাপ জানা মনিবার। না না না, আমার ধ্যান ভঙ্গ করে তুই যে পাপ করেছিস তার ফল তোকে ভোগ করতেই হবে। তাই আমি তোকে দিলাম অভিশাপ। তোমার অভিশাপের অনলে পড়ে আর আমাকে নিঃসঙ্গ করো না মনিবার, আর আমাকে নিঃসঙ্গ করো না। আরে নরধম, এ আমার ব্যাক বাক্য, যা বলেছি তা হবে, তা কখনো ফিরে বের নেবার নয়। আবার অভিশাপে তুই আবার ফিরে পাবি ওই দায়িত্ব। আমি হব রাজা, সত্যি সত্যি বলছেন মনিবার, আমি আবার রাজা হব। আজ আবার ফিরে পাবো সেই সৈন্য সমস্ত। হ্যাঁ, মনিবরের বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি যা বলছি তাই হবে, তুই আবার ফিরে পাবি তোর রাজ্য। যদি হয় বলুন মনিবার, আমি আবার কেমন করে রাজা হব? আজ আবার কেমন করে ফিরে পাবো সেই সৈন্য সমস্ত? যা, আর মুহূর্ত বিলম্ব না করে ওই বিজয়নগরে চলে যা। সেখানে গেলেই তুই আবার ফিরে পাবি তোর হারানো রাজ্য। না, তা হয় না মনিবার। আজা বিজয় সিংহ যে আমার পরম শত্রু, ওই উদয়পুর দখল করে নি আমাকে হত্যা করার জন্য তার সৈন্যরা খুঁজছে, তার সৈন্যরা আমাকে পেলে হত্যা করবে মনিবার, হত্যা করবে। না রে না, সত্য কোনদিন চিরদিন থাকে না। আজ যে তোর শত্রু, সে একদিন হবে তোর মৃত্যু। তখন আমার অভিশাপে এই তোর হবে, এই তোর ভাগ্য তুলে দিবে। তাই যদি হয় মানিবার, আমি আপনার অধিশাপকে আশীর্বাদ ধরে মাথায় তুলে এই মুহূর্তে ছুটে যাব ওই বিজয়নগর অভিমুখে। আপনি আমার আশীর্বাদ করুন মানিবার, আশীর্বাদ করুন। না না না, এখানে থাকলে ওই সব আবিষ্কারা আমার সাধনা পূর্ণ হতে দেবে না। তাই আমি যেভাবে হোক এই স্থান থেকে অন্য স্থানে চলে যেতে হবে। হ্যাঁ, অন্য স্থানে যেতে হবে। জয় শিব শম্ভু, জয় মা কালী। এই জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে পথ বাঁকিয়ে দাও। রাজরানী হয়েও আর আমার শান্তি নেই। এই বিশুদ্ধময় যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো,
তুমি আমাকে রক্ষা করো। হাই গো পথের দিশা দাও গো তুমি, পথের দিশা দাও না। ভগবান তুমি আমার পথের দিশা দাও, নাহলে আমি কোথায় যাব আর আমি কি করব? কোথায় যাব কি করিব বলে দেওয়া পারে গো, ও বলে দেওয়া মারে। হাই গো কোথায় গেলে পাবো আমি আমার এই সংসারে যাইবার মতো আমার নায়ক যাইবার, ও আমার নায়ক যাই। না না, আমি এই জীবন যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি কি করে কোথায় যাব কি করব আমি ভেবে পাচ্ছি না। হে ভগবান তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও। আমি যার সইতে পারছি না, আমি কি করব? আমি যাব ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে। ওই দেখ প্রলয়, কি সুন্দর একটা হরিণী জল এসে জল পান করছে। আমি তাকে শিকার সত্য হনুমান ওটা যে হরিণী নয়, ওটা মানবী। মানবী হ্যাঁ, মানবী। এমন মানবী আমার মনে হচ্ছে অন্ধকারের মাঝে এক ঝলক আলোর কিরণ নেমে আসছে। চলুন মহারাজ, আমরা তাকে একটু অগ্রসর হয়ে দেখি। আর কি নামে তো রাগত, আর কি কারণে বা এমন গভীর বনে প্রবেশ করলো? পরিচয় বাসন্তী, পরিচয় পরিচয় বলতে আমার দুয়ার মতন কিছুই নেই। আমি যে এক পথের কাঙ্গালিনী। তবে এই জঙ্গলে থেকে থেকে ভিক্ষা করে আমার জীবিকা আমি বহন করি। মহারাজ মেয়েটিকে দেখে মনে হচ্ছে এই কোন রাজকন্যা হতে পারে। আর ভাগ্যের নির্মম পরিহাসে সেই তো হয়তো তাই আজ বনবাসী। আমিও তাই ভাবছি প্রলয়। ওই চেষ্টা করে দেখো ও কি প্রাসাদে নিয়ে যায় কিনা। আচ্ছা রমণী, এই পরিচয় দেওয়ার মতো যখন তোমার কিছু নেই, তাহলে আমাদের মহারাজ অবিবাহিত। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের মহারাজ আপনাকে শাহী মহলে রানীর মর্যাদাতে শাহী মহলে নিয়ে যেতে চায়। সত্যি বলছেন? শাহী মহলে, ওই শাহী মহলে আপনি আমাকে নিয়ে যাবেন মহারাজ? আমার সাথে অহতাই কিসের জন্য ঠাট্টা করছেন মহারাজ? আরে সুন্দরী, ওই মহারাজ হওয়া সত্ত্বেও এমন সুন্দরী রমণী আর কোনোদিন আমি দেখিনি।
আমি আজ রানীর মর্যাদা দিয়ে আজ প্রাসাদে নিয়ে যেতে চাই, তাতে তুমি কি রাজি? মহারাজ, আপনি যখন আমাকে মহারাজে নিয়ে যাবেন তাহলে আমি রাজি। কি ভাবছো নারী? ভাবছি আমার ভবিষ্যৎ, ভাবছি আমি আমার সুখ। ভেবে কি সিদ্ধান্ত নিয়েছ? সিদ্ধান্ত? আপনার প্রস্তাবে আমি রাজি মহারাজ। আদার পুরীতে আমি তোমাদের দুটি জীবনকে এক সুতায় বেঁধে দিতে চাই। তুমিও বলছো এই কথা, তবে কি আমি এই নারীকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়ে তো ভুল করি নেই ঠাকুর। আরে না রে না, ভুল হবে কেন? তোমরা আমার সাথে এসো। কোথায়? আমার ওই আশ্রা নাই, আমি তোদের দুজনকে একেবারে হাতে হাতে নেবো। তাই চলুন ঠাকুর, তাই চলুন। প্রস্তাব। কে তুমি? আমি হ্যাঁ? আমি হচ্ছি রতন কুমার। ও দাদা ভাই, হ্যাঁ, আমি তোমারে একটু বিয়ে করাই দিবে চাইতাছি। না না, আজ কতদিন হলো পিতা গিয়েছে শিকার করতে, আজও পর্যন্ত যে সে ফিরে আসছে না। আমি প্রাসাদে একা একা আর যে কিছুতেই থাকতে পারছি না। যাই হোক, মন্ত্রী মশাইকে বলে আমি আজ ওই পিতার সন্ধানে লোক পাঠাবো। এখন আমি প্রাসাদে যাই। কোনো ভাবতে হবে না কুমার, পিতা, আমি ফিরে এসেছি। পিতা, হ্যাঁ, আপনি এসেছেন পিতা? হ্যাঁ, বাবা। একই পিতা, উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না। উনি হচ্ছে বিজয়নগরের রাজরানী, মানে তোমার মা। পিতা, মা? আমার মা? আমার সেই হারিয়ে যাওয়া মা? মা, তুমি এতদিন কোথায় ছিলে মা? আমি তোমার দাদুর বাড়িতে ছিলাম। আচ্ছা আচ্ছা মা, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না বলো? না বাবা, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। জানো মা, তোমাকে ছেড়ে থাকতে আমার যে খুবই কষ্ট হয়েছে। মা, আমি তাহলে তোমাকে একবার প্রণাম করে নেই। বেশ, মা, আর আমাকে তোমার প্রণাম করতে হবে না। রানী, চুপ করুন। ও দয়াময়, ও দয়াময়। ও দয়াময়, হে আমি কি দেখছি? আমাকে কি বলেছিল আর কি হলো? রানী, চুপ করুন বেঈমান মহারাজ। এসব কি বলছো?
ঠিকই বলছি রাজা, আপনি তখন তো বলেছিলেন আপনি অবিবাহিত, এখন আপনার ঘরে কিভাবে একটি পিতা, পুত্র এলো? তুমি কি বলছো পিতা? রানী, তুমি তুমি শান্ত হও রানী, বলবো, আমি তোমাকে সব কিছু খুলে বলবো। থাক থাক, আর আমাকে কিছু বলতে হবে না, আমি সবই বুঝতে পেরেছি। যান যান মহারাজ, আপনি এখন এখান থেকে চলে যান, আমাকে একটু বিশ্রাম নিতে দেন। তাই যাচ্ছি রানী, তাই যাচ্ছি। এসো বাবা রতন, পিতা, এসো, আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলুন পিতা, তাই চলুন। বেঈমান, বেঈমান, বেঈমান! আমার সাথে এত বড় প্রতারণা আমি কিছুতেই মেনে নেব না। আমিও এই বেঈমানের প্রতিশোধ কিভাবে নিতে হয় তা আমার জানা আছে। আমি কিছুই মেনে নিতে পারছি না। কে আছে আমার এই যন্ত্রণা থেকে মুক্ত দিতে? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। আমি এখন কি করব, কোথায় যাব? যেইভাবে হোক এই প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি আমার পথ আমি একেবারে সোজা করে কি করে নেব, যাতে আমার পথে কোনো কিসের পথ পরিষ্কার করে নিতে হবে মহারানী? ভাগ্যের ওই পথ ভাগ্যের পরিষ্কার মানে করব। আপনাদের কথা আমি বিশ্বাস করে নিজের ভাগ্যকে আমি একেবারে পাল্টিয়ে ফেলেছি। সেই ভাগ্যকে আবার কিভাবে পরিবর্তন করতে হয় সেই রাস্তা আমার নিজেকেই বাই করতে হবে। আপনার কথাগুলো যে আমি বুঝে উঠতে পারছি না মহারানী, একটু বুঝিয়ে বলেই ভালো হতো। জানি আপনারা বুঝতে পারবেন না, এত শীঘ্রই আপনারা কি করে বুঝবেন? তাই আপনি আমার গোপন কক্ষে সাক্ষাৎ করবেন, তাহলে আপনাকে আমি সবকিছু বুঝিয়ে দেব। ঠিক আছে, গুড বাই। যাবেন কিন্তু অবশ্যই আমার গোপন কক্ষে যাবেন, কথাটা মাথায় রাখবেন। তবে কি মহারানী এই অচল কুমারকে দেখে এত উত্তেজিত হয়ে উঠল, আর তার কথাগুলো যে আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। যাক, ওই গোপন কথাগুলো ওই গুপ্ত ভাবে শুনতে হবে, জানতে হবে সে কি চায়। আদেশ করুন জাহাপনা। ওই রাজার সংবাদ পেয়েছো? এখনো সংবাদ পাইনি, তবে সন্ধ্যাপত্র দিয়ে দূত পাঠিয়েছি। দুধ পাঠালে হবে না মন্ত্রীবার। ওই রাজ বারবার সন্ধিপত্র দিয়ে ওই ভাগ্য করেছে। ওই রাজকে বুঝিয়ে দিতে চাই ওই বিজয় রাজার শক্তি কত ভয়ঙ্কর। তাই হবে মহারাজ, দূত ফিরে আসলে আমি তার সব ব্যবস্থা করব। আমি ফিরে এসেছি মহারাজ। বলো কি সংবাদ? এবারও অজয় রাজ সন্ধিপত্রকে অপমান করেছে। কি বললে তুমি? ওই সন্দীপ পত্রিকে অপমান করেছে। শুধু তাই নয় মহারাজ, তিনি আরো বলেছেন পুনরায় যদি কোনো দূত অজয় রাজপ্রাসাদে প্রবেশ করে তাকে হত্যা করা হবে। কি?
এত বড় স্পর্ধা ওই অজয় রাজের জাদুর ওই সেনাপতি প্রলয় সেনকে ওই দরবারে পাঠিয়ে দাও। ওনার আদেশ চিরধার্য মহারাজ। এত উত্তেজিত হবেন না মহারাজ। মন্ত্রী গোবিন্দ সিং বেঁচে থাকতে আপনার কোনো চিন্তা করতে হবে না। ওই রজয়রাজ শয়তানকে কিভাবে শাস্তি করতে হয় সেটা আমার বেশ ভালো করেই জানা আছে। আপনি হয়তো বুঝতে পারবেন না মন্ত্রী, সেই শয়তান অজয় রাজ আমার প্রত্যেক জায়গায় আগুন বারবার করে আগুন জ্বালিয়ে দিয়েছে। ও চিরাই তুমি পাল্টা জবাব না দিতে পারলে তবে কিছুতে থাকবে না। আদেশ করুন জনাব। শুনেছ অজয় রাজের স্পর্ধা ওই ক্ষুদ্র একটা দেশের সেনাপতি হয়ে সে আমাকে অপমান করেছে, তাই আমি ওর পাল্টা জবাব দিতে চাই। এত উত্তেজিত হবেন না জনাব। এই ক্ষুদ্র অজয় রাজকে কিভাবে শাস্তি করতে হয় এই সেই দল সেনাপতি প্রলয় সেনা চালাচ্ছে। আপনার আদেশ পেলে আজ ওই সৈন্য সমন্তরে এই অজয় রাজকে আক্রমণ করব, তারপর বুঝাই দিব অজয় রাজ বিজয় রাজাকে বিদ্রোহ করার সবচেয়ে ভয়ঙ্কর। তাই কারো সেনাপতি প্রলয় সেন আর বিলম্ব না করে তুমি সমস্ত সৈন্যবাহিনী নিয়ে এই শয়তানের উপর ঝাঁপিয়ে পড়ো, তারপর তাকে বুঝিয়ে দিবে ওই বিজয় রাজ কত ভয়ঙ্কর। আজ এই তরবারি স্পর্শ করে বলছি এই সেনাপতি প্রলয়ের উন্মুক্ত তরবারির সম্মুখে যে শয়তান এসে দাঁড়াবে তাদেরকে একটি একটি করে ধরে তার ছিন্ন মণ্ড কেটে আপনার যতটুকু পারছে না মানে সাব্বাস প্রলয়, তবেই হবে তোমার বীরত্বের পরিচয়। মহারাজ, এক অপরিচিত আপনার সাক্ষাৎ প্রার্থী। যাও দূর, তাই যাচ্ছি তাকে মহারাজ। এখানে পাঠিয়ে দাও। হ্যালো, প্রণাম গ্রহণ করুন মহারাজ। কে কে সে যুবক? আমি এক পথের ভিখারি মহারাজ, নাম বিক্রম আদিত্য। কে তুমি আগত? কি তোমার অভিযোগ? উদ্দেশ্য তেমন কিছু নেই মহারাজ, আমি ছুটে এসেছি আপনার কাছে দু মুঠি অন্নের জন্য। তোমার মতো সবল স্বাস্থ্য অধিকারী ওই বিলয় কাজে কেউ খেতে পারে না। আচ্ছা যুবক, তুমি অস্ত্র পরিচালনা করতে পারো? অর্থ পরিচালনা আমি পারদর্শী মহারাজ। অস্ত্র পরিচালনা তুমি পারদর্শী, তবে কি পারবে সেনাপতি প্রলয় সেনের সঙ্গে? চেষ্টা করব মহারাজ। মন্ত্রী মহারাজ, আদেশ করুন জাহাপনা। এই যুবককে এই যুবকের
হাতে সেনাপতি প্রলয় সেনের সাথে অস্ত্র প্রতিযোগিতার ব্যবস্থা করে দিয়ে সেই প্রতিযোগিতায় জয় লাভ করবে তাকে লিড করা হবে সেনাপতি। আপনাদের শিরোধার্য মহারাজ। সাব্বাস যুবক, তোমার যুদ্ধ কৌশল দেখে আমাকে মুগ্ধ করে তুলেছে। আদেশ করুন মহারাজ। আমার বিশ্বাস ওই বিক্রমী পারবে ওই অজয় রাজকে পূর্ণ শিক্ষা দিতে। তাই আজ থেকে এই হবে এই রাজ্যের প্রধান সেনাপতি। আর প্রলয় সেন তার সহকারী হিসেবে কাজ করে যাবে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। যুবক, মহারাজ আমার একমাত্র পুত্র অতন কুমারকে তুমি ভালো করে যুদ্ধ কৌশল শিখিয়ে যেন ভবিষ্যতে যুদ্ধ হিসেবে অর্জন করে খেতে পারে। আপনার আদেশ আমার শিরোধার্য মহারাজ। তাই চলো যুবক, তোমার বিশ্রাম কক্ষে চলে যায়। তাই চলুন ওই মহারাজ। চলুন মহারাজ। চরম অপমান আজা বিজয় সিংহ, তোমার অপমানে আমার প্রতিহিংসার আগুনটা আরো জ্বালিয়ে দিল। এই কি করে যায় তোমাকে এই অপমানের প্রতিশোধ দিতে হবে। এই সেনাপতি প্রায় চুরের বেশ ভালো করে জানা আছে। বলুন মহারাজ। সামান্য রাজকে ওই শক্তির ভয়ে ওই কাশীপুরকে আমি হাত ছাড়াতে দেব না। যেমনই করি হোক না কেন ওই বিজয়নগরের আসক্তি পরাজিত করে আমার আয়ত্তান্ত হবে। আমি 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 বলছিলাম কি মহারাজ, ওই বিজয়নগরের রাজশক্তির কাছে আমাদের ক্ষুদ্র রাজশক্তি বেশিক্ষণ টিকে থাকতে পারবে না মহারাজ। তাই তাই বলছিলাম কি মহারাজ, এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা না করেই আর কিছুদিন অপেক্ষা করাটাই একটু ভালো হবে। আমাদের রাজশক্তির কাছেই আরো কিছু কৌশল শিখিয়ে শক্তিশালী করে নিয়ে তারপরে যুদ্ধ করলেই ভালো হবে বলছি। আরে বলে তাহলে বুঝবে অজয় বিজয় এমন ভাবনা ভাববে আর ভয় আমি পিছিয়ে গেছি। এই সুযোগ তাকে দেওয়া হবে না মহারাজ। সেনাপতি বিভীষণের আদেশের অপেক্ষায় থাকে না মহারাজ। আমি সম্পূর্ণ প্রস্তুত।
মানুষ বিভীষণ। সেই জন্যই তো তোমাকে আমি সেনাপতি করতে নিয়োগ করেছি। ওই যুদ্ধে আমি তোমার বীরত্বের পরিচয় দিতে চাই। ঠিক আছে মহারাজ, আজ আমি এই অজয় নগরাজ দরবারে দাঁড়িয়ে এই দরবার স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলেছি, আমি যদি আপনার ওই চিরশত্রু বিজয়ী রাজের সৈন্যদের একটি একটি করে ধরে ওই জওয়ালের দুয়ারে পৌঁছাতে না পারি, তবে আপনার দেওয়া সম্মানিত দরবারই আপনার দরবারে ফেরত দিয়ে আমি চির বিদায় নেব মহারাজ, আমি চির বিদায় নেব। যাও যাও যাও, তোমার কাজের সাথে গর্জনের কোনো প্রয়োজন আসে না। তাই চলুন দেওয়ানজি, আমি জানি সেনাপতি বিভীষণ অস্ত্র পরিচালনায় যেমন পারদর্শী তেমন দক্ষ। তা অবশ্যই ঠিকই বলেছেন মহারাজ। তাই আমি একটু ভাবছিলাম কি মহারাজ, তারপর যেভাবে গর্জন করেছে আমি একটু বিশ্বাস পাই না মহারাজ, আমি একটু বিশ্বাস পাই না। কারণ তার নামের সাথে কোনো কাজের আমি প্রয়োজন মনে করি নাই হুজুর, আমি এখানে প্রয়োজন মনে করি নাই। আপনার ভুল ধারণা দেওয়ানজি। তাও তো ভুল হইতেই পারে হুজুর। এবার নিশ্চয়ই তার কাজের পরিচয় পেয়ে যাবেন। চলুন দেওয়ানজি, চলুন মহারাজ। আমরা বিভীষণের কাজের ওই যুদ্ধের সাহায্য করি। তাই করুন মহারাজ, তাই করুন। এই যুদ্ধ নিয়ে আজ প্রাসাদে সবাই মেতে উঠেছে। আমি বললাম আর এই ময়না, আরে তুই বল না ময়না, কি হয়েছে? এই যুদ্ধের মাঝে মনে কি শান্তি পাওয়া যায় বল ময়না? তা অবশ্যই পাওয়া যায় না সই। যে যুদ্ধ নিয়ে রাজা পাঠারা সেই রাজ্যে গড়ে উঠেছে, তাই তো তোমার পিতা হে যুদ্ধ নিয়ে মেতে উঠেছে। আমার কিন্তু যুদ্ধ টুদ্ধ মোটেই পছন্দ না, কারণ পৃথিবীতে যখন এসেছি তখন আনন্দ আর উৎসব নিয়ে মেতে থাকবো, তা নাকি সব যুদ্ধ টুদ্ধ ভাল লাগে না ছাই। ঠিকই বলেছে সখী, বুঝেছিস সই? কি এই যুদ্ধের নাম শুনলেই আমার না একেবারে গা জ্বলে যায়। আমারও তাই, আমারও ভাল লাগে না যুদ্ধ। চল সই, আমরা একটু আনন্দ ফুর্তি করে। ঠিক আছে সই, চল। আমি চাঁদের নীলিটি, তাই নাকি? ওই তারার সাথে কইব কথা বাবা, আমি জলে জনকি কৃষ্ণ চূড়া মেঘের কাজলে, ওই আমি সাজিয়ে রাখবো তারে মনের ময়ূর মহলে, ওই আমি সাজিয়ে রাখবো তারে মনের ময়ূর মহলে। আকাশ থেকে চেয়ে নেব তাদের নীলিটি, তাদের সাথে কইব কথা গেলে জনকি কৃষ্ণ চূড়া মেঘের কাজলে, সাজিয়ে রাখো তারে মনের ময়ূর
সখী আমার মনের আঙিনাতে থেকো জনম ভরে, জনম জনম রাখবো বুকে, যেও না গোছরে। আমার রাঙিনাতে থেকো জনম ভরে, জনম জনম রাখবো কাছে, দেব না করেছে। কৃষ্ণচূড়া হারে রাগে মেঘের কাজলে, ধন্য হতো এ জীবন তাহারে কাছে পেলে। ওই আমার ধন্য হতো এ জীবন তাহারে কাছে পেলে। আকাশ থেকে চেয়ে নেব চাঁদের নীল টিল, তারার সাথে কইব কথা গেলে জনাতি। কৃষ্ণচূড়া হারে রাগে মেঘের কাজলে, সাজিয়ে রাখবো তারে মনের ময়ূর বহরে। ওই আমি সাজিয়ে রাখবো তারে মনের ময়ূর বহরে। ওই আমি সাজিয়ে রাখবো তারে মনের ময়ূর বহরে। ওই আমি সাজিয়ে রাখবো তারে আমার মনের ময়ূর বহরে। শুধু শুধু আমাকে জ্বালিয়ে মারছিস। যা যা। কিন্তু তাই যাচ্ছিস ওই হাত আজকে সখীকে সরিয়ে দিচ্ছ, আর দুদিন পরে তোকে আমাকে আবার ডাকতে হবে কিন্তু। তাই বুঝি? তাই বলছি। ইস, কি আমার মনের মানুষ রে, তোকে আবার ডেকে আনতে হবে। নিশ্চয় কি না, একটা- কে বললো আমাকে ডেকে আনতে? আমি প্রয়োজনে তোমার কাছে নিজে আসবো চম্পা। তোমাকে আবার এখানে কে ডাকলো? আমাকে কেউ ডাকেনি চম্পা, আমি নিজেই ছুটে এসেছি তোমার কাছে। কেন আমার কাছে তোমার আবার কিসের প্রয়োজন? প্রয়োজন প্রয়োজন অনেক চম্পা, কারণ তোমার সাথে হবে আমার। আমি তাহলে আসি চম্পা, এই বিদায় লগ্নে আমি তোমার সঙ্গে বেশি তর্কে যাইতে চাই না, তাই তো আমি শুভ কাজে আর দেরি করবো না। যুদ্ধ হতে ফিরে এসে আমি তোমার জবাব দেবো চম্পা। আহাহাহাহা! কি রঙ্গতার বলছি। তুমি যাবে কি থাকবে তোমাকে কে ধরে রেখেছে? আল্লাহ দেখে আর বাঁচি না। ভাল লাগে না ছাই। যাচ্ছি চম্পা। একই চম্পা, বিদায় বেলায় এলাম তোমার কাছে দু একটি কথা বলতে, আর তুমি কিনা আমার প্রতি উত্তেজিত হয়ে আছো। আমার কাছ থেকে বিদায় নেবার তোমার কোনো প্রয়োজন থাকতে পারে না। তুমি তুমি চলে যাও বলছি, নইলে কিন্তু আমি পিতার কাছে বিচার দেব। বেশ! বিদায়! আমি তোমার সঙ্গে তর্কে জড়াইতে চাই না চম্পা। তবে তোমাকেও বলে যাচ্ছি, ওই যুদ্ধ হতে ফিরে এসে আমি তোমার উপযুক্ত জবাব দেব চম্পা। কি শখ, উনি নাকি আমাকে বিয়ে করবে। আমিও দেখে নেব কোথাকার পানি কোথায় গিয়ে ভরা। কবার নেব চম্পা, আমাকে দেখাতে এসেছ নি বাহাদুরি। হাউ!
চমৎকার যুবক, অর্থ পরিচালনায় তুমি বেশ এগিয়ে গেছ। ও চিরাই তুমি অর্থ শিখতে পারবে। বিক্রম দা, আমি কি আমি যে আপনার মতো একজন যোদ্ধা হতে চাই বিক্রম দা। যুবক, তাই হতে হবে, কারণ আমার মন বলছে ও চিরাই ভীষণ ঝড় উঠবে। সেই ঝড়ের ঠান্ডা নিলা আজা হারাবে রাজ্য, পিতা হারাবে সন্তান, সমস্ত দুনিয়াটা উলুট পালট হয়ে যাবে। তখন তখন কেউ কাউকে রক্ষা করবে না, তখন কেউ কাউকে রক্ষা করবে না। হ্যালো, হ্যালো, হ্যালো। এই যে সেনাপতি মশাই, আপনাকে এবং রতনকে মহারাজ তলব করেছেন। তাই নাকি মহারানী? হ্যাঁ ঠিক আছে মহারানী, আসো ভাই রতন। তাই চলো। তাই চলো রতন ভাই, তাই চলো। কেমন করে তোমার বিষ দাঁত গুলো ভাঙতে হয় সেই কৌশল আমার জানা আছে। দুদিন পরে বুঝতে পারবে এই প্রতারণার ফল কতটুক ভয়ঙ্কর। হ্যালো, আসতে পারি মহারানী? হ্যাঁ আসুন। আমি যে এতক্ষণ আপনার অপেক্ষায় করছিলাম। এবার বলুন মহারানী, আমাকে কি প্রয়োজন? প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, অনেক প্রয়োজন। তাই বলুন, আমাকে আপনার কি প্রয়োজন? গোপনীয় কথা গোপন কক্ষেই বলতে হয়। তবে শুনুন, আপনাকে কেন স্মরণ করেছি জানেন? যেদিনকে আপনি এবং মহারাজকে আমি যে ভুল করেছি, তবে কিন্তু ভালো কিন্তু বেসেছিলাম আপনাকে মহারানী। হ্যাঁ হ্যাঁ সেনাপতি মশাই, কিন্তু আপনার কথা রেখে আপনাকে প্রথম দেখে কেন যেন আমি আপনার মাঝে হারিয়ে গিয়েছি। তাই তো আমার বাসনাকে আপনার কাছে তক্ত করার জন্যই আমি আপনাকে গোপন কক্ষে ডেকেছি। না 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 মহারানী, তা কিছুতেই হতে পারে না। আমি যে মহারাজের বেতনভুক্ত কর্মচারী, আমি মহারাজের সাথে এত বড় বেইমানি করতে আমি পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দিন মহারানী, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই মহারাজ যদি এই কথা জানতে পারে, তাহলে আমাদের দুজনকে কিবার হত্যা করবে। না সেনাপতি মশাই, মহারাজ আমাদেরকে হত্যা করার মোটেই সুযোগ পাবে না। বলুন, আমরাই তাকে হত্যা করব। আমাদের চলার পথ একবারে পরিষ্কার। আপনি কি বলছেন মহারানী? আমি ঠিকই বলেছি সেনাপতি মশাই। যে উদ্দেশ্য নিয়ে আমি এই রাজপ্রাসাদে এসেছি, সেই উদ্দেশ্যকে হাসিল করতেই আমার একমাত্র কামনা। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন মহারানী। আমি পারবো না, আমি পারবো না মহারাজের সাথে তোমার বেইমানি করতে। সেনাপতি মশাই, হ্যাঁ হ্যাঁ,
আপনি আপনি ভুল করছেন সেনাপতি মশাই। ফুটান্ত গোলাপকে হাতে পেয়ে এইভাবে দূরে সরিয়ে দেওয়া ভালো হবে না। আপনি ব্যাপারটা বুঝছেন না। মহারানী, মহারানী নয়, বলুন বলুন বাসন্তী, শুধুই বাসন্তী। বাসন্তী? হ্যাঁ, শুধুই বাসন্তী। আজ হতে বাসন্তী আর ওই শয়তান বিজয় সঙ্গকে আজ হতে বাসন্তী নয়, আজ হতে আমি তোমার বন্ধু। কিন্তু জানেন মহারানী, এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে? সেই ব্যবস্থা আমি করব। আপনি শুধু আমার কথায় কাজ করে যাবেন, তারপর তারপর দুজনের পথের কাটা একবারে শেষ। মহারাজ বিজয় সিংহকে হত্যা করে এই বিজয়নগরের সিংহাসনে বসবে আপনি, আর আমি হব আপনার রানী। এই রাজ্যের প্রজারা উঠা বসা করবে, হ্যাঁ, এটাই তো সবর্ণ সুযোগ। আজ বিজয় সিংহ, তুমি আমাকে যেদিন অপমান করেছো, এই সেনাপতির থেকে একেবারে নিচে নামিয়ে দিই আমাকে যে অপমান করেছো, আর চরম প্রতিশোধ এবার এবার সুবর্ণ দাঁড়ান, আমি আপনাকে প্রথম দেখাতেই আমি কি দিয়েছি জানেন? জানেন না? তাহলে বলি শুনুন। ওরে মনটা সবাই প্রাণটা দিতে চায়, ও যা আমার যা, তুমি ছাড়া জীবনে কেউ না, ও যা আমার যা, তুমি ছাড়া জীবনে কেউ না। মনটা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই, ও যা আমার যা, তুমি ছাড়া জীবনে কেউ না, ও যা আমার যা,
আমাকে এই জরির জামাটা একটু পরিয়ে আমাকে একটু সাজিয়ে দাও মা। ও ঠাকুর, আমি কি দৃশ্য দেখলাম, এই দেখার আগে তুমি আমার বরণ দিলে না কেন? কুমার, চুপ করুন। ওই পাপ মুখে আমার নাম আর উচ্চারণ করবেন না। রতন, চুপ করুন। ওই পাপ মুখে রতনের নামে আর কোনোদিন উচ্চারণ করবেন না। আজ থেকে তোমার রতন মরে গেছে, কথাটা মনে রেখো। তোমার রতন মরে গেছে। সেনাপতি মশাই, এখন কি করব? মহারানী, রতন কুমার তো সবকিছু দেখে বললো। কিন্তু কিন্তু সেনাপতি মশাই, এখন কিভাবে? চলো এখান থেকে পালিয়ে যায়। ঠিক আছে, এই মহারাজা যদি তাই চলুন, সবকিছু বলে তাই দেয় চলুন। তাহলে কিছু বলে দিবে। শুনো 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 শুনো। হ্যালো, সামান্য বিপদে আপনি আমার পাশ থেকে সরে দাঁড়াবেন, তাই না? তাহলে আপনি আমার কিসের বন্ধু? সেনাপতি মশাই, আমি আপনাকে যা করতে বলবো আপনি ঠিক সেই কাজটাই করবেন। তাই যাচ্ছি মহারানী, তাই যাচ্ছি। ওগো ওগো, কে কোথায় আছো? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি এই মুখ আর কাউকে দেখাবো না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। না না, দেখি রানী, তুমি কাঁদছো কেন রানী? বলো বলো, আমাকে সব কিছু খুলে বলো। না না মহারাজ, আপনি এইখানে দাঁড়ান, এইখানে দাঁড়ান। আপনি আমাকে ছুবেন না। আমি যে অসতী, আমি যে কলঙ্কিনী, আপনি আমাকে ছুবেন না। হায় হায় রে, কি হলো? আমি একেবারে সতী নারী, আমাকে একবারে অসতী করে দিল মহারাজ, আমাকে একবারে অসতী করে দিল। কি হয়েছে? আমাকে তুমি সব কিছু খুলে বলো। সে কথা আমি মুখে বলতে পারবো না মহারাজ। আপনি যদি আমি বলি আপনি বিশ্বাস করবেন না মহারাজ। আমি যদি বলি পারবেন তার বিচার করতে। খুলে বলো রানী, সব কিছু খুলে বলো। আমার এত অন্যায় অত্যাচার করে থাকে, আমি তো চরম প্রতিশোধ নেব। সত্যি বলছেন মহারাজ? আর তাকে এমন শাস্তি দেব যা দেখে ওই পৃথিবীর কোন মানুষ অনুভব না করতে পারে। মহারাজ বিচার করবে বলেছে, আমার জীবনটা একেবারে সার্থক। শাস্তি, সত্যি সত্যি শাস্তি দিবেন আপনি তাকে? না না মহারাজ, আপনার সাক্ষাৎকে শাস্তি দিবেন না, শাস্তি দিব আমি নিজের হাতে। আপনি শাস্তি দিলে আপনার হাত কাঁপবে, আপনার এই বুকটা ধড়ফড় করবে, তাই শাস্তি দিব আমার নিজের হাতে। কারণ সে যে আপনার আপনজন। অবশ্যই আপনজন। ওই ভগবানের নামে দিব্যি করে বলছি, আমি তাকে নির্মম শাস্তি দেব। বলো
বলো কে সে অপরাধী? আপনার আপনার রতন! এই অন্যায় করেছে রতন। কি অন্যায় করেছে তাই না? রাতের অন্ধকারে সে আমার কক্ষে ঢুকে আমার কাছে চেয়েছিল প্রেম নিবেদন। মহারাজ, আমি বিশ্বাস করি না মহারাজ। এই সন্ধ্যা শুনছো, এই যতক্ষণ সবাইকে বিশ্বাস করলো, আমি বিশ্বাস করি না মহারাজ। অতন আমার নিজ হাতে গড়া ছেলে সেই মায়ের ঘরে প্রবেশ করে তার মায়ের ইজ্জত উল্টাদণ্ড করবে, তা আমি বিশ্বাস করি না মহারাজ, তা আমি বিশ্বাস করি না। চুপ করো সেনাপতি মহাশয়। ফলের মতন কমল ছেলে, ফলের মতন কমল ছেলে, সেই ছেলেকে বিনা প্রমাণে শাস্তি দিবেন না মহারাজ, বিনা প্রমাণে শাস্তি দিবেন না। বলো বলো বাসন্তী, রতন কুমার তোমার কক্ষে প্রবেশ করেছে, তার কোনো প্রমাণ দেখাতে পারবে? আছে মহারাজ, আছে তার প্রমাণ। কি প্রমাণ আছে আপনার? এই যে তার জরির জামা। এবার বলুন সেনাপতি মহাশয়, আপনার রতন কোনো অন্যায় করেনি? না না না, ওই পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। যে অপরাধ সে করেছে তার শাস্তি তার পেতেই হবে। এই কে আছিস? ওই রতন কুমারকে এখানে পাঠিয়ে দে। হুজুর, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? রতন কুমারকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদর্শীয় দায়িত্ব। আমাকে কেন ডেকেছেন পিতা? এই, এই, মুখ দিয়ে তুমি আমাকে আর পিতা বলে ডেকো না। ছি ছি ছি, এত নির্মম, এত পাষাণ, এত মানুষ। পিতা, এ আপনি কি বলছেন পিতা? সেই কথা আমি ভাবতেও পারছি না। তোমার মুখ দেখতে আমার চেয়ে ঘৃণা হচ্ছে। কি কি এমন অন্যায় করেছি পিতা? অন্যায়, কি অন্যায় তুমি করেছো সেই কথা তুমি জানতে চাও? হ্যাঁ পিতা, হ্যাঁ, আমি জানতে চাই কি এমন অপরাধী করেছি আমি। তোমার মায়ের ঘরে প্রবেশ করে তার ইজ্জত লুণ্ঠন করতে জাল্লাদ! পিতা, এই যে সবে মিথ্যে কথা পিতা। আমি যে এমন অপরাধী করতে পারি না পিতা। রাজদরবার সিংহাসনে আজ অনেক দিন যাবৎ ঘুমিয়েছিলাম, কেন জানি আজ আমায় স্মরণ করা হয়েছে। কার জানি সিঁদুর সিঁদুর মুছে যেতে হবে, কার জানি মায়ের বুক খালি করে দিতে হবে। আদেশ করুন জাহাপনা, আমি সম্পূর্ণ প্রস্তুত। বিক্রমদা, আমি যে দোষ করিনি পিতা, আমি যে কোনো দোষ করিনি পিতা, আমি যে কোনো দোষ করিনি।
শুনেন শুনে প্রাণের পিতা গো বলি যে আপনারে গো প্রাণের পিতা, পিতা গো আমার। শুনেন শুনেন প্রাণের পিতা গো বিদেয়া নারী গো প্রাণের পিতা, পিতা গো হাতে ধরি পায়ে পড়ি গো মারবে দয়া বাড়ি গো প্রাণে পিতা, পিতা গো না আমাকে মারবে না। আমাকে দয়া করে ছেড়ে দিন পিতা। যাও জাল্লাদ, ওই পাপিষ্ঠ গভীর বলে নিয়ে যে তাকে হত্যা করে সম্মুখে করে প্রাণের মাতা দয়া করে বলে আমাকে ছেড়ে দিন।
আমাকে ছেড়ে দে। হাই গো বিনা দোষে মারছেন কেন আমার রসে গো, আমার রসে রে। জল্লাদ, তুমি আর দেরি করো না, নিয়ে যাও একে। ওকে নিয়ে ওর তাজা রক্ত আমাকে এনে দিবে। ওর তাজা রক্ত দিয়ে আমার এই পাও ধোয়াবো। যাও জল্লাদ, যাও। চলো কুমার। জল্লাদ ভাই, আমাকে একটু সময় দেবে জল্লাদ ভাই। আমি শনিবারের মতো আমি আমার পিতার কাছ থেকে একটু আশীর্বাদ দিয়ে আসি। তাই করো কুমার। পিতা, ঠিক আছে পিতা, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে আপনার কাছে সে যে বিদায়টুকু নিয়ে যাচ্ছি। বিদায়ের কালে রেখে যাই পিতা, আপনার চিন্তা ব্যথা বিদায়ের কালে
সৎ মায়ের কারণে দিলের বিষ। আপন পিতা ওয়ে আজি কেমন করে দিলের বিষ। এই কালে যদি না হয় দেখা, এই কালে যদি না হয় দেখা, বড় কালে যেন হয় গো দেখা, বড় কালে যেন হয় বিদায়ের কালে রেখে যাই পিতা দেখাবো না আখি জল পিতা, দেখাবো না আখি জল পিতা, দেখাবো না আখি জল পিতা, দেখাবো না আখি জল। যাও নিয়ে যাও ওকে, আমার কিন্তু কার দেরি সইছে না। হ্যালো 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 হ্যালো। তাই চলো জল্লাদ ভাই, শত কাঁদলে আমার যে আর রক্ষা হবে না। চলো জল্লাদ ভাই, চলো কুমার। সে আলো যেতে হবে সবের ঘরে, সে আলোতে ঠাকুর পিতা আপনি মহাসুখী, আমি চলেছি আজ জবের ঘরে। ঠাকুর পিতা আপনি মহাসুখী, আমি যাব জবের ঘরে। জব এসেছে জব দুয়ারে, যেতে হবে আজ জবের ঘরে। সেই আলোতে কেমন করি পিতা থাকবে না আমাকে ছেড়ে এই দুনিয়াতে। আরে জল্লাদ, আমার ছোট খোদাই, ওকে নিয়ে যাও। কেমন করি আপনি থাকবেন আমাকে
ছেড়ে এই দুনিয়াতে যে আলোতে চাঁদ করে যেতে হবে জবের ঘরে সে আলোতে আরে ভবিষ্য আমার সহ্য করতে ছাড়ে দে। মামা বলে আমি ডাকবো কানে বাজে মোর না এই সংসারে মামা বলে আমি ডাকবো কানে বাজে মোর না এই সংসারে তবে সাথে জব দুয়ারে যেতে হবে আর জবের ঘরে সে আলোতে গান করে যেতে হবে আর জবের ঘরে